আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ডেমো ক্লাস দিয়ে। আজকের ক্লাসের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। ক্লাসটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমার নাম এবং কোন জায়গা থেকে দেখছো লিখে একটি কমেন্ট করে দাও। বর্তমান সময়ে আমরা ওয়েবসাইটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো কাজের জন্যই আমরা ওয়েবসাইটের সাহায্য নিই। যেমন ধরো কোনো একটি চাকরির আবেদন করার জন্য ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হয়, অথবা কোনো পণ্য যদি আমরা কিনতে চাই তাহলে ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে পণ্য অর্ডার করতে হয়। আবার ধরো বিভিন্ন রেজাল্ট দেখার জন্য আমরা ওয়েবসাইটের সাহায্য নিই। অজানা তথ্য জানার জন্য আমরা ওয়েবসাইটের সাহায্য নিই। তো ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় এবং এটি কিভাবে পাবলিশ করা হয় এই বিষয়টা নিয়েই তোমাদের এই অধ্যায়ের আলোচনা। আমরা একটি ওয়েবসাইটে এখন প্রবেশ করব, ঢুকবো। সেই ওয়েবসাইটে ঢুকে আমরা কয়েকটা ওয়েব পেজ দেখব, তারপর ওয়েব পেজ এবং ওয়েবসাইট নিয়ে ছোট্ট একটু আলোচনা করব। আমি সার্চ ইঞ্জিন গুগলের সার্চ বক্স ওপেন করে রেখেছি। এখানে হেনিউ লিখে সার্চ করব এবং আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করা। তো দেখো, সার্চ ইঞ্জিন আমাকে প্রথমেই ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েব অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা শো করাচ্ছে। আমি যদি এই ওয়েব অ্যাড্রেসে ক্লিক করি তাহলে আমাকে সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং প্রথমেই আমরা একটি কি দেখতে পাবো, পেজ দেখতে পাবো। তো ওয়েব পেজ কি, দেখো লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আমাকে যেই আহ, যেই ইয়েটা স্ক্রিনটা দেখাচ্ছে, এই স্ক্রিনের ডিসপ্লের একদম শুরু থেকে দেখো, এইখান থেকে যেখানে কার্সরটা ধরা, এইখান থেকে একদম যদি নিচ পর্যন্ত যাই, এই পর্যন্ত এই সম্পূর্ণটাই হচ্ছে একটা ওয়েব পেজ। এক কথায় আমরা ডিসপ্লেতে যতটুকু দেখতে পাই, যা দেখতে পাই সেটাই হচ্ছে ওয়েব পেজ। এখন এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হোম পেজ। হোম পেজ বলতে এই পেজ থেকে আমরা আমাদের প্রয়োজন মতো যেই দিকে যাওয়া দরকার, যা খোঁজা দরকার তা খুঁজে বের করব। যেমন ধরো, আমি যদি এখন এইখানে দেখো অ্যাডমিশন নামের একটা কি আছে, বাটন আছে। আমি যদি অ্যাডমিশন নামের বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এই হোম পেজ থেকে ব্রাউজার অ্যাডমিশন নামের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে যাবে। এই যে দেখো, এখানে এটা হচ্ছে অ্যাডমিশন নামের পেজ। আচ্ছা, এখন আমরা এখান থেকে প্রয়োজন মতো আবার বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারি। যেমন ধরো, এখানে অনার্সের সাথে প্রফেশনাল আছে। আমি এখানে যদি প্রফেশনাল ক্লিক করি তাহলে এখানে কিছু অপশন চেঞ্জ হচ্ছে। আবার যদি ডিগ্রি পাস এখানে যদি ক্লিক করি, এখানেও আরও কিছু অপশন চেঞ্জ হচ্ছে। আমরা চাইলে এখান থেকে হোম পেজে চলে যেতে পারি, চাইলে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে অনেকগুলো অপশন আছে। তারপরে আমি আমি এখন চাইছি ন্যাশনাল ইউনিভার্সিটির যে হোম পেজ, এখানে আবার ফিরে যেতে। দেখো, ক্লিক করার সাথে সাথে আমাকে আবার এই প্রথম পেজে নিয়ে এসছে। এখন আমি যদি চাই রেজাল্ট নামের যে পেজ রয়েছে সেখানে যেতে, ক্লিক করার সাথে সাথে রেজাল্ট নামের আরও একটা পেজে নিয়ে আসলো। তো প্রত্যেকটা ইন্টারফেসেই মূলত এক একটা পেজ। তাহলে ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে ওয়েব পেজের সমষ্টি। আমরা ওয়েবসাইটকে একটা বইয়ের সাথে তুলনা করতে পারি। একটা বই আসলে কি দিয়ে তৈরি? পৃষ্ঠা, পেজ, পাতা দিয়ে তৈরি। তো বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠাকে আমরা ওয়েব পেজের সাথে তুলনা করতে পারি। এখন প্রত্যেকটা পৃষ্ঠা যখন একত্রিত হয়ে একটা বই তৈরি করেছে, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট একত্রিত হয়ে প্রত্যেকটা ওয়েব পেজ একত্রিত হয়ে একটা ওয়েবসাইট তৈরি করে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ওয়েব পেজ এবং ওয়েবসাইটের ধারণা। এখন এই ওয়েবসাইটগুলো মূলত কি দিয়ে লেখা হয় বা কিভাবে বানানো হয়, এখানে আমরা একটা এই ওয়েবসাইটটাই, এই ওয়েব পেজটাই একটু ফলো করি। দেখো, এখানে কত সুন্দর করে একটা লোগো দেওয়া, একদম মিডিলে একটা লোগো দেওয়া খুব সুন্দর করে। আবার এর ঠিক নিচে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা। ন্যাশনাল ইউনিভার্সিটি কি সুন্দর কালার করে লেখা, দেখো এক একটা অক্ষরের এক একটা কালার কত সুন্দর করে লেখা। আমরা যদি স্ক্রল করি তাহলে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে অনেকগুলো বাটন পাবো। অনার্স রেজাল্টস, মাস্টার্স রেজাল্টস, রিভলিউশনস রেজাল্টস, ডিগ্রি পাস রেজাল্টস ইত্যাদি। এই সবগুলো হচ্ছে এক একটা বাটন। আমি এখানে ক্লিক করলে আমাকে নির্দিষ্ট আরও একটি ওয়েব পেজে নিয়ে যাবে। এই যে এইগুলো সাজানো হয়েছে, কিভাবে সাজানো হয়েছে, এই সাজানোর কাজটাই মূলত শুরু হয় HTML দিয়ে। এক কথায় একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমার সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে HTML। এখন আমাদের জেনে রাখা উচিত এই কেবল HTML দিয়ে একটা সুন্দর ও আকর্ষণীয়
ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা যায় না। HTML এর সাথে আরও বেশ কিছু জিনিস লাগে, যেমন CSS, MySQL, PHP, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই সবগুলোর সমন্বয়ে একটা সুন্দর এবং আকর্ষণীয় উত্তম মানের ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা যায়। তো এখন আমরা আসলে কতটুকু শিখব? আমাদের কি এত সব শিখতে হবে? এর তো হচ্ছে না, এত সব আমাদের শিখতে হবে না। তোমরা যদি তোমাদের বিগত সালের সৃজনশীল বা MCQ-গুলো একটু দেখো, বিশ্লেষণ করো, তাহলে বুঝতে পারবে কতটুকু শেখা লাগবে, কতটুকু পড়া লাগবে। আমি সেই কাজটাই করবে। তবে তার আগে আমি তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। যেমন ধরো, আমরা যদি একটু হোম পেজে চলে যাই, এখান থেকে হোম পেজে যাওয়ার কোনো বাটন তো আমি পাচ্ছি না। ওকে, আমি ব্যাকে দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা হোম পেজ। আচ্ছা, এই পেজটাকে যদি আমরা লিখতে চাই, এই পেজটাকে যদি আমরা বানাতে চাই, তাহলে কত বড় একটা কোডিং করতে হবে, আমি তোমাদেরকে এই একটা ধারণা দিতে চাই। তারপরে আমরা চলে যাব মেইন ক্লাস। ওকে, তার জন্য আমি একটু সাহায্য নিচ্ছি। আমার আচ্ছা, আমি এখানে একটু একটা জিনিস দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। ন্যাশনাল ইউনিভার্সিটির হোম পেজটা কত বড় একটা কোডিং দিয়ে করা হয়েছে। এই জন্য আমি লিখব ভিউ সোর্স। আচ্ছা, এখানে অলরেডি এটা লেখা আছে, আমি এখানে ক্লিক করব। আচ্ছা, আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। এ, এমন হচ্ছে কেন? হুম, এবার আসবে আশা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হোম পেজ, এই হোম পেজটা সাজানোর জন্য কি পরিমাণ কোডিং করা হয়েছে একটু তোমাদেরকে দেখা যাচ্ছে। আর এই আমরা কতটুকু কোডিং করব, আমাদেরকে এত কিছু শিখতে হবে কিনা। তো এটা আস্তে আস্তে আমি আবার একটু রিপিট করি। শুধু HTML দিয়ে ভালো মানের, উন্নত মানের কি ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা যায় না, তার সাথে জাভাস্ক্রিপ্ট, PHP, MySQL, CSS এগুলোর প্রয়োজন পড়ে। তো দেখো, এই হচ্ছে, দেখো কত ছোট্ট করে বাসছে। আমি এটাকে একটু জুম করে নেই, আর একটু জুম করে নেই। আচ্ছা, এই দেখো হোম পেজের যে ইয়েটা শুরু হয়েছে, কোডিংটা শুরু হয়েছে এইখান থেকে, এই যে এইখান থেকে ডক ট্যাগ HTML থেকে। আচ্ছা, এটা কত বিশাল, এটা আমি তোমাদেরকে একটু দেখাই। স্ক্রল করছি খুব দ্রুত। দেখো, এখনো শেষ হচ্ছে না। আমি কিন্তু এটাকে আহ, একদম ছোট সাইজে রেখেছি, যেন খুব দ্রুত আমরা স্ক্রল করে শেষ পর্যন্ত পৌঁছাতে পারি। এটা অবশ্যই একই সাথে মজার এবং আতঙ্কের বিষয়, কিন্তু তোমরা আতঙ্কিত হবে না, আমাদের এত কিছু শিখতে হবে না, এত কিছু করতে হবে না। লোড নিচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একদম শেষ অবস্থা। আমি যদি এটাকে আরো একটু জুম করি, ওকে, দেখো, দেখো লাস্ট লাইনটা খেয়াল করো। লাস্ট লাইনটা 11,636টা লাইন দিয়ে এটাকে কোডিং করা হয়েছে। এখন এই কাজগুলো আসলে কে করেছে জানো? এই কাজগুলো করেছে মূলত ওয়েব ডেভেলপার যারা আছে তারা। আমরা কি কাজগুলো করব? না, আমরা এগুলা করব না। আমরা আমাদের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করবে। তো আমি কি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি? এই হোম পেজটা তৈরি করতে 11,636টা লাইনের কোডিং করতে হয়েছে। তো যাক, আমরা কিন্তু এত কঠিন কাজ করব না। তাহলে আমরা কি করব এটা একটু দেখে নিই। আমরা যা করব তার জন্য উম, আমি একটু রেডি করে রেখেছি।
আমি চলে যাব এখানে আমার একটা অ্যাপ ট্র্যাপিডিট। আমরা আমাদের এইচএসসি লেভেলের জন্য, ভালো মার্কের জন্য, বোঝার জন্য দেখো এই কাজগুলো করব। দেখো এখানে বেসিক HTML এক্সাম্পলের মধ্যে আমি 3টা সেকশন রেখেছি। প্রথম সেকশনটা হচ্ছে শুধু লেখালেখি। দেখো প্রথম সেকশনটা হচ্ছে লেখালেখি। এই যে এখানে লেখালেখি, লেখালেখির মধ্যে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। যেমন ধরো প্রথম লাইনটা একটু মোটা, দ্বিতীয় লাইনের নিচে একটা আন্ডারলাইন, তৃতীয় লাইনটা একটু বাঁকা, চতুর্থ লাইনের মাঝখান দিয়ে কাটা, এখানে H2 এর 2টা নিচে, এখানে 2 কিউবের কিউবটা উপরে। এইটা হচ্ছে একটা লিস্ট, মানে তালিকা। দেখো আইসিটি ফেভারিট সাবজেক্টের তালিকা, আইসিটি ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এবং দেখো সবগুলা সাবজেক্টের ঠিক বামে একটি ডট রয়েছে। আর এটা হচ্ছে টেবিল। তো দেখো আমি 2019 সাল থেকে 2025 সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো বিশ্লেষণ করেছি, আমি দেখেছি খুব। সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই টেবিল তৈরি করা। সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এই টেবিল। এই টেবিল থেকে অসংখ্য প্রশ্ন এসেছে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলেই এগুলো দেখতে পাবে। এখন কথা হচ্ছে, আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে হোম পেজ, এই হোম পেজের কোডিংটা দেখেছি 11,636। তো এত বড় কোডিং তো আমার করতে হবে না। আবার জাভাস্ক্রিপ্ট, তারপর MySQL, PHP, এগুলো আমার দরকার নাই। আর রীতিমতো HTML এর সবগুলো ট্যাগও আমাদের দরকার নেই। ট্যাগ কি, এই বিষয়টা আমরা আলোচনা করব। ওকে, তো আমরা প্রথমেই ট্যাগ নিয়ে আলোচনাটা শুরু করি, তারপরে দেখব কতগুলো ট্যাগ আছে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমি একদম নতুন একটি ফাইল ওপেন করে নিচ্ছি। এটা আমি শুরু করছি first.html। অবশ্যই ফাইলের এক্সটেনশন দিতে হবে HTML, না হলে হবে না। তো ফার্স্ট নামের একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলের মধ্যে আমি এখন তোমাদেরকে প্রথম ট্যাগটা শেখাবো। দেখো, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য প্রথমে পেজটাকে তো আগে তৈরি করে নিতে হবে। তো পেজ তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা কৌণিক ব্র্যাকেট, ভালোভাবে খেয়াল করো, একটা কৌণিক ব্র্যাকেট বা ছোট চিহ্ন যেটা বলতে পারি, এইটার ভিতরে আমরা লিখবো HTML। আচ্ছা, কৌণিক ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো HTML। লেখা শেষ। এবার কৌণিক ব্র্যাকেটকে ক্লোজ করব, এবং ক্লোজ করার সাথে সাথে খেয়াল করো, ক্লোজ করার সাথে সাথে এই পাশে কৌণিক ব্র্যাকেট স্ল্যাশ তারপরে HTML, এটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। এই দুইটা জিনিসকে বলা হচ্ছে ট্যাগ। এবং ট্যাগ ছাড়া আমরা HTML কোড লিখতে পারি না। তাহলে এই দুটাকে বিষয়কে কি বলা হচ্ছে? ট্যাগ। তো ট্যাগ আমরা কিভাবে চিনব? কৌণিক ব্র্যাকেটের ভিতরে নাম থাকবে, এবং প্রথমটা হবে ওপেনিং ট্যাগ। প্রথমটা কি হবে? ওপেনিং ট্যাগ। এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। এই যে, আচ্ছা আমি বের হয়ে গেছি। তো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ। এখন আমাদের তাহলে বুঝে নিতে হবে যে ট্যাগগুলোর একটা ওপেনিং ট্যাগ থাকবে, একটা ক্লোজিং ট্যাগ থাকবে। তবে কিছু ট্যাগ আছে যাদের ওপেনিং আছে শুধু, কিন্তু ক্লোজিং নেই, ওদেরকে এমটি ট্যাগ বলা হয়। আচ্ছা, এখন এই HTML যদি একটা ট্যাগ হয় ওপেনিং, আর পরবর্তীতে HTML যদি হয় একটা ক্লোজিং ট্যাগ, পার্থক্যটুকু কি? পার্থক্যটুকু হচ্ছে শুধুমাত্র কৌণিক ব্র্যাকেটে আমরা কি দিচ্ছি? কৌণিক ব্র্যাকেটে একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব HTML এ আসলে এরকম কতগুলো ট্যাগ রয়েছে। সবগুলো ট্যাগ তো আসলে দেখানো সম্ভব না, তারপরও আমি তোমাদেরকে কিছু ট্যাগ দেখানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো, এই যে এখানে এই সবগুলো হচ্ছে HTML ট্যাগ। শুরুতে HTML ট্যাগ রয়েছে, এই যে দেখো HTML ট্যাগ, তারপরে H1 ট্যাগ, এ ট্যাগ, টেক্সট এরিয়া ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বেস ট্যাগ, লিঙ্ক ট্যাগ, ইত্যাদি 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 অনেকগুলো ট্যাগ রয়েছে। এখন আমরা খুব স্পেশাল কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব, যেই ট্যাগগুলো জানলে আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের পরীক্ষার 80 থেকে 90% কাজ তোমরা করে ফেলতে পারবে। সেই ট্যাগগুলোকে একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো, এই হচ্ছে সেই ট্যাগগুলো। আমি তোকে একটু বড় করে নেই। দেখো, এই যে এখানে প্রথমটা একটা HTML ট্যাগ, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। প্রত্যেকটা ট্যাগেরই
একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে। যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নেই, তারা কিন্তু কি এমটি ট্যাগ। আচ্ছা, এর ঠিক পরে 2 নম্বর আছে হেড ট্যাগ। খেয়াল করো, ট্যাগ লেখার সিস্টেমটা সেম ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তারপরে আছে একটা টাইটেল ট্যাগ, তারপরে বডি ট্যাগ, তারপরে পি ট্যাগ, তারপরে বি ট্যাগ। পি ট্যাগ, বি ট্যাগ, এই ট্যাগগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি ইম্পর্টেন্ট কয়েকটা ট্যাগ দিয়েছি। তোমরা এই ট্যাগগুলোকে যদি একটু লিখে রাখো অথবা একটু ভালোভাবে দেখো, তাহলে কিন্তু তোমরা এই ট্যাগগুলো ব্যবহার করতে পারবে এবং যা বলেছিলাম 80 থেকে 90% প্রশ্নের সমাধান করতে পারবে। আচ্ছা, তো এখানে আমরা HTML, তারপরে হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, পি ট্যাগ, বি ট্যাগ, তারপরে আই ট্যাগ, ইউ ট্যাগ, এটা কি সুপ ট্যাগ, সাব ট্যাগ, ডেল ট্যাগ ইত্যাদি অনেকগুলা ট্যাগ রয়েছে। আমরা এই সবগুলো ট্যাগেরই আজকের ভিডিওতে প্রয়োগ করব। আচ্ছা, তো আমরা প্রথমে যে কাজটা করব, একটু আগেই যেই চার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই কাজটা আমরা প্রথমে করব। আমরা এই কাজটা প্রথমে করব, অর্থাৎ টেক্সটের উপরে বিভিন্ন প্রকারের কাজ করব। যেমন এটাকে কিভাবে মোটা করা যায়, নিচে কিভাবে আন্ডারলাইন দেওয়া যায়, কিভাবে লেখাটাকে বাঁকা করা যায়, কিভাবে লেখার মাঝখান দিয়ে কাটা যায়, কিভাবে একটা বর্ণকে নিচে নামানো যায় বা সাবস্ক্রিপ্ট করা যায়, কিভাবে একটা বর্ণ বা অক্ষরকে উপরে তোলা যায় পাওয়ার হিসেবে, সুপার স্ক্রিপ্ট করা যায়। আমরা প্রথমে এই ব্যাপারগুলো দেখব। এই জন্য আমি কি করব, আমি যে মাত্র একটা ফার্স্ট নামের HTML ফর্ম খুলেছি, দেখো এখানে কিন্তু কিছুই নেই। আমরা একই সাথে এখানে একটা পেজ কিভাবে শুরু করতে এটা শিখব এবং তার সাথে এই কাজগুলো করব। ওকে, তাহলে HTML দিয়ে শুরু করলাম। এখন HTML এর ভিতরে আমরা আরেকটা ট্যাগ নিব। ট্যাগ লেখার নিয়ম কিন্তু অলরেডি দেখিয়েছি, তারপর এটাও দেখাচ্ছি। দেখো, একটা কৌণিক ব্র্যাকেট দিব, তারপরে ট্যাগের নাম লিখবো, এটা হচ্ছে হেড ট্যাগ, তারপরে কৌণিক ব্র্যাকেট ক্লোজ। আমরা এভাবে করতে পারি, এভাবে করলে সুবিধা কি, সাথে সাথে ক্লোজিং ট্যাগটা অটোমেটিক চলে আসে, তো আমাদের প্যারা থাকে না। তারপরে আমি ইন্টার দিয়ে মাঝখানে যাই করে নিলাম। হেড ট্যাগের ভিতরে আরও বিভিন্ন কাজ আছে, তবে আমরা শুধু একটা কাজ শিখবো, সেটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে আরও একটা ট্যাগ নিব। দিলাম কৌণিক ব্র্যাকেট, সেই ট্যাগের নাম হচ্ছে টাইটেল ট্যাগ, TITLE, টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ ক্লোজ করার সাথে সাথেই এই স্টাইলের। দেখো, আমার কার্সরটা কিন্তু ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ঠিক মাঝখানে, ঠিক আছে? আমি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে এখন কিছু একটা লিখবো। কি লিখবো? কিছু লেখার আগে তোমাদেরকে বুঝাই। আমি এই পেজটাকে ব্রাউজ করছি। দেখো, ব্রাউজ করলে এইখানে খেয়াল করো, এইখানে আমরা দুইটা জিনিস দেখতে পাই। এইটা হচ্ছে first.html, মানে আমার ইয়ের নাম, আর নিচে হচ্ছে তার ঠিকানা, ওয়েব অ্যাড্রেস। যেহেতু এটা লোকাল, অর্থাৎ মোবাইলে করছি, নেটওয়ার্কের সাথে কানেক্টেড নেই, সেহেতু এটা কি অ্যাড্রেস দেখাচ্ছে। এখন এই first.html এই লেখাটা কিন্তু আর থাকবে না। কিভাবে থাকবে না? আমি টাইটেলের ভিতরে লিখে দিব, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এইবার যদি আমি এটাকে সেভ করে ব্রাউজ করি, দেখো এইখানে চলে এসেছে। তাহলে হেড ট্যাগের ভিতরে যে টাইটেল ট্যাগটা বসে, এই ট্যাগের কাজ কি? এই ট্যাগের কাজ হচ্ছে ঠিক যেই ঠিকানা আছে তার উপরে ওয়েব পেজটা আসলে মূলত কি নিয়ে, তার একটা মেইন পরিচয় দেওয়া। ওকে, তাহলে আমাদের টাইটেল ট্যাগের কাজ শেষ। টাইটেল ট্যাগের কাজ শেষ হলে আমরা হেড ট্যাগ থেকেও বের হয়ে যাব। হেড ট্যাগ থেকে বের হয়ে নতুন আরও একটা ট্যাগ নেব, সেই ট্যাগের নাম হচ্ছে বডি ট্যাগ, BODY, বডি। বডি ট্যাগ হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, বডি ট্যাগ আর হেড ট্যাগ দুটি আলাদা আলাদা। অর্থাৎ বডি ট্যাগের ভিতরে হেড ট্যাগ বা হেড ট্যাগের ভিতরে বডি ট্যাগ, এরকম হবে না। বডি ট্যাগ, হেড ট্যাগ শেষ হওয়ার সাথে সাথে আমরা বডি ট্যাগ শুরু করে দেব। আমাদের যাবতীয় কাজগুলো আমরা বডি ট্যাগের ভিতরেই করব। এই জন্য বডি ট্যাগের এখানে কিছুটা স্পেস দিয়ে জায়গা তৈরি করে নিয়েছি। ওকে, এখন আমরা কি করতে চাই? কয়েকটা ট্যাগ দেখতে চাই, যেই ট্যাগগুলো আমাদের জন্য অতীব জরুরি। ওকে, প্রথমেই
আমরা দেখব পিটেগ। পিটেগ মানে কি? দেখো, আমি যদি ব্রাউজ করাই আমার এই ওয়েব পেজটা একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিচ্ছু নেই এখানে। তো আমি এইখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসতে চাই, মানে একটা বাংলা বা ইংরেজি, ইংরেজি নিয়ে কাজ করবো এখন। ইংরেজি কি নিয়ে আসবো? বাক্য নিয়ে আসবো। তো ইংরেজি বাক্য আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিটেগ নিতে হবে। এই যে আমি কৌণিক ব্র্যাকেট দিলাম এবং কৌণিক ব্র্যাকেট ক্লোজ করার সাথে সাথে পিটেগের কিন্তু ক্লোজিং ট্যাগ চলে এসেছে। এইখানে আমি এখন কিছু লিখবো। কি লিখবো? দিস ইজ মাই FIRST ফার্স্ট WEBSITE ওয়েবসাইট। আমি আর একটু বাড়িয়ে লিখলাম ওয়েলকাম। ওকে, বেশ। এবার যদি আমি এটাকে ব্রাউজ করে দেখো, এই যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, তারপরে ওয়েলকাম লেখাটি চলে এসেছে। তো যদি আমি কোনো টেক্সট আমার ওয়েব পেজে শো করাতে চাই বা লিখতে চাই, তখন অবশ্যই সেটাকে পি ট্যাগের ভিতরে লিখতে হবে। ফাইন। এবার আমরা যাই পরবর্তী। ওই যে আমরা একটু আগে দেখলাম, কোথায় দেখলাম? বেসিকের মধ্যে দেখলাম। বেসিকে কি দেখলাম? দেখো, প্র্যাকটিস HTML ইজ ভেরি ইজি। এই লেখাটা কিন্তু একটু মোটা হয়ে আছে। তো আমি কি করব? এই লেখাটাকে এখন সেমভাবে লিখে দেখানোর চেষ্টা করবো। তো আমাদের কি করতে হবে? প্রথমে একটা পিটেগ নিতে হবে, যেহেতু এটা টেক্সট। পিটেগ নিয়ে পিটেগের ভিতরে নতুন একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে বি ট্যাগ। বি, অ্যালফাবেট বি। ওকে, ফাইন। তাহলে বি এর ওপেনিং লেখার সাথে সাথে বি এর ক্লোজিং চলে আসছে। এইখানে আমি লিখবো HTML ইজ ভেরি ইজি। তাহলে HTML ইজ ভেরি EASY ভেরি ইজি। এখন আমি যদি এটাকে ব্রাউজ করি, দেখো HTML ইজ ভেরি ইজি এই লেখাটা, এই যে দেখো কি একটু বোল্ড হয়ে এসেছে। তাহলে কোনো লেখাকে যদি গাঢ় করতে চাই তাহলে বোল্ড করে লিখতে হবে। HTML এখানে স্পেস দিয়ে দিই। তাহলে একটা বিষয় বুঝি, আমরা যেই লেখাটাই লিখতে চাই সেটাকে নির্দিষ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। আচ্ছা, এবার আরেকটা কাজ করি। এরপরে কি লেখাটা ছিল? এরপরে ছিল প্র্যাকটিস এভরিডে, এবং এর নিচে একটা আন্ডারলাইন রয়েছে। আমরা যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন আনতে চাই তাহলে কি করব? ফার্স্টের ভিতরে ঢুকলাম, আমরা আরও একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, পি ট্যাগ। ওকে, ক্লোজ হয়ে গেল। এবার কোনো লেখার নিচে যখন আমি আন্ডারলাইন নিয়ে আসতে চাই তখন ইউ ট্যাগ বসবে। তো আমি এখন একটা ইউ ট্যাগ নিয়ে নেব। এ হচ্ছে ইউ ট্যাগ, সাথে সাথে ক্লোজিং হয়ে গেল। এবং এটার মাঝখানে এখন আমরা লিখে দেব প্র্যাকটিস। কি লেখা ছিল জানি? প্র্যাকটিস এভরিডে। ওকে, প্র্যাকটিস এভরিডে। এখানে আমরা লিখবো প্র্যাকটিস এভরিডে। PRACKICE প্র্যাকটিস EVERY এভরি BAY। ওকে, ফাইন। দেখি প্র্যাকটিস এভরিডে। এই যে দেখো প্র্যাকটিস এভরিডে, এর নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। ওকে, ফাইন। তাহলে বোল্ড করা শিখলাম, বি ট্যাগের ভিতরে রাখতে হবে। আন্ডারলাইন শিখলাম, ইউ ট্যাগের ভিতরে রাখতে হবে। তারপর হচ্ছে কোনো একটা লেখাকে আমরা হালকা বাঁকা করে দেব। হালকা বাঁকা করার জন্য আবার আমি একটা পি ট্যাগ নিয়ে নিই। পি ট্যাগের ভিতরে এখন আমি একটা আই ট্যাগ নিব। আই ট্যাগ মানে ইটালিক। আই ট্যাগ মানে কি? ইটালিক। লেখাটাকে হালকা বাঁকা করে দিবে। ওকে, ফাইন। এবার ক্লোজ করে দিলাম। তোমরা একটা জিনিস আবারও খেয়াল করো, আমি বলে দেই। আমি ওপেনিং ট্যাগ লেখার সাথে সাথে অটোমেটিক্যালি ক্লোজিং ট্যাগ চলে আসছে। যদি অটোমেটিক্যালি ক্লোজিং ট্যাগ না আসে তাহলে নিজেদেরকে ম্যানুয়ালি অবশ্যই লিখে নিতে হবে। ওকে, এখন আমি এখানে লিখছি, কি ছিল আমরা এটাকে একটু দেখে দেখে লিখি। এখানে ছিল এনজয় কোডিং, আমিও এখানে লিখবো এনজয় কোডিং। ওকে, এনজয় CODING, এনজয় কোডিং। দেখো এনজয় কোডিংটাকে আমি ইটালিক মানে আই ট্যাগের ভিতরে রাখার কারণে এটা বাঁকা হয়ে গেছে। এই যে দেখো এনজয় কোডিং। ওকে, এরপরে কি? এরপরে হচ্ছে একটা লেখা, সেই লেখাটা মাঝখান থেকে কাটা আসবে। আমি আবারও এখান থেকে একটু পিছনে একটা ইয়ে তৈরি করে নিলাম, আবারও একটা পি ট্যাগ নিলাম,
পি ট্যাগ ক্লোজ করলাম। এখন এখানে আনতে হবে ডেল ট্যাগ, মানে ডিলেট, ডেল ট্যাগ, ডি ই এল, ডেল ট্যাগ ক্লোজ করলাম। ডেল ট্যাগ সাথে সাথে ক্লোজিং ট্যাগও চলে আসছে। এখানে লিখবো, ধরো আমি লিখবো নট অ্যাকসেপ্টেড, এ ডাবল সি ই পি, অ্যাকসেপ্ট পিডি, নট অ্যাকসেপ্টেড। নট অ্যাকসেপ্টেড লেখাটা কি আসবে, কাটা আসবে। আমরা কোনো কিছু লিখতে ভুল করলে যে কাজটা করি, নট অ্যাকসেপ্টেড। ওকে ফাইন। এবার আমরা কি কাজ করব, এবার আমরা লিখবো পানির সংকেত। তো পানির সংকেত লিখতে গেলে কি করা লাগে, পানির সংকেত লিখতে গেলে আগে পিটেকা নিয়ে নিই। আমি এখানে একটা কাজ করি, দেখো, যদি H2 লিখতে চাই, H, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে ও। দেখো এটা যদি আমি সরাসরি ব্রাশ করি তাহলে লেখাটা আসবে এই যে দেখো H2O। কিন্তু আমরা তো এই টুটাকে নিচে নিতে চাই। যদি কোনো লেখাকে মেন লাইন থেকে একটু খানিকটা নিচে নিতে চাই, তাহলে যেই অংশটা খানিকটা নিচে নিতে চাই সেই অংশটাকে অবশ্যই সাব, মানে সাবস্ক্রিপ্ট এর প্রথম তিনটা অংশ সাব ট্যাগের ভিতরে ঢোকাবো। অতএব আমার এখানে একটা নতুন ট্যাগ নিতে হবে, এবং অবশ্যই মনে রাখবে যেটাকে নিচে রাখতে চাও কেবল সেইটাকেই ট্যাগের ভিতরে রাখতে হবে। এই জন্য দেখো পি এর পরপরই এইচ, কিন্তু এইচ এর পর আমি সাব ট্যাগ নিয়েছি, এখানে দেব 2 এবং সাব ট্যাগ ক্লোজের পরে ও। এখন যদি ব্রাউজ করাই তাহলে দেখো এ চলে আসছে H2O, দেখো 2টা কিন্তু নিচে চলে গেছে। এবার সেমভাবে আমাদের শেষটা ছিল কি 2 কিউব 8, আমরা একটু দেখে নিই। এটা ছিল কি, দেখো 2 কিউব ইকুয়াল টু 8, আমরা এটাও লিখবো। খেয়াল করো 2 ইকুয়াল টু 8 এরা একই লাইনে আছে, কিন্তু 3টা আবার পাওয়ার হিসেবে উপরে উঠে গেছে। যদি কোনো কিছুকে আমরা উপরে তুলতে চাই, তাহলে সেটাকে কোন ট্যাগের ভিতরে নিতে হবে, প্রথমে একটা পি ট্যাগ নিয়ে নিই, তারপরে 2 নিয়ে নিলাম। এবার 2 এর উপরে ছিল 3, অতএব আমাকে এখানে নতুন একটি ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের সুপ, SUP, সুপ। ওকে, নিয়ে নিলাম SUP, ক্লোজ করলাম, সাথে সাথে ক্লোজিং ট্যাগ তো চলে আসলো। এবার আমি লিখবো এখানে 3। এখন অবশ্যই ইকুয়াল টু 8টা আমার সুপ নামের যে ক্লোজিং ট্যাগ রয়েছে এরপরে লিখতে হবে, যেন সুপ এই ট্যাগের ভিতরে না পড়ে যায়। তাহলে ইকুয়াল টু 8। এখন যদি আমি এটাকে আবার ব্রাউজ করাই তাহলে হচ্ছে আমার, দেখো প্রত্যেকটা লেখার উপরে আমি নির্দিষ্ট কিছু কাজ করেছি। আমি আবার একটু সারসংক্ষেপে বলি। প্রথম লাইনটা ছিল দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা নর্মাল একটা প্যারাগ্রাফ বা পি ট্যাগের ভিতরে ছিল। তারপর একটা পি ট্যাগের ভিতরে থাকলেও একটু গাঢ়ভাবে দেখানোর জন্য আমরা এটাকে বোল্ড, মানে বি ট্যাগের ভিতরে ঢুকিয়েছি। তারপর প্র্যাকটিস এভরিডে, এটার নিচে একটা আন্ডারলাইন, এর জন্য এটাকে ইউ ট্যাগের ভিতরে ঢুকিয়েছি। এনজয় কোডিং, এটা হচ্ছে একটা ইটালিক স্টাইল, এই জন্য আমরা একে আই ট্যাগের ভিতরে ঢুকিয়েছি। নট অ্যাকসেপ্টেড লেখাটার মাঝখানে কাটা, এই জন্য এটাকে ডেল ট্যাগের ভিতরে ঢুকিয়েছি। H2O এর 2টাকে নিচে নেওয়ার জন্য সাব নামের ট্যাগের ভিতরে ঢুকিয়েছি, এবং 2 কিউব 8 এখানে কিউবটাকে উপরে নেওয়ার জন্য সুপ নামের ট্যাগের ভিতরে ঢুকিয়েছি। তোমরা একটু মনে রাখবে এখানে বেশ কিছু কাজ বিভিন্ন একাধিক ট্যাগ দিয়েও করা যায়। ওকে ফাইন, তাহলে আমাদের প্রথম অংশটা কি ক্লিয়ার? প্রথম অংশটা ছিল লেখার উপরে আমরা কিভাবে বিভিন্ন কাজ করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব পরবর্তী অংশ। পরবর্তী অংশটা কি ছিল? পরবর্তী অংশটা হচ্ছে, বেসিকে চলে যায়। পরবর্তী অংশটা হচ্ছে এই টেবিল লিস্ট তৈরি করা। লিস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, লিস্ট তৈরি করা। তো লিস্ট হচ্ছে দুই প্রকার, লিস্ট কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, একটা আনঅর্ডার্ড লিস্ট। এখন অর্ডার্ড লিস্ট কি? অর্ডার্ড হচ্ছে যেই সকল তালিকার মধ্যে সিরিয়াল থাকবে 1 2 3 4 5 6, অথবা ABCD, অথবা তোমার থাকতে পারে, আরে ভুলে গেলাম, আচ্ছা যাই হোক। তো এখন আমরা কি করব? এখন আমরা এই তালিকা তৈরি করব। তো আমি এইখান থেকে আমরা এই মুহূর্তে যা শেষ করেছি, যা শিখেছি, সেগুলোকে একটু মুছে দেই। এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে ফাইন। এখন তালিকা তৈরি করার জন্য কি বললাম, দুই ধরনের আছে। হ্যাঁ, কি দুই ধরনের তালিকা রয়েছে, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, একটা আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট মানে হচ্ছে যার সিরিয়াল থাকবে, আর আনঅর্ডার্ড লিস্ট মানে হচ্ছে যার সিরিয়াল থাকবে না। আচ্ছা, এখন অর্ডার লিস্ট যদি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে নিতে হবে OL ট্যাগ। OL অর্ডারের O, লিস্টের L।
তো আমি এখানে নতুন ট্যাগ নিয়ে নিলাম, দেখো ট্যাগ ও এল ট্যাগ। এখন ও এল ট্যাগের ক্লোজিং দিয়ে দিব, সাথে সাথে ও এল ট্যাগ ক্লোজ। আমরা এখানে একটি স্পেস তৈরি করে নেব, কারণ এটা হচ্ছে তোমার আচ্ছা ওয়েল ট্যাগের ভিতরে কিন্তু আমার লিস্টগুলো করবে। হ্যাঁ, ওয়েল ট্যাগের ভিতরে আমার লিস্ট করবে। তো আমি এখানে বলে দিয়েছি যে অর্ডার টাইপের একটা লিস্ট তৈরি করবো। এখন লিস্টের ভিতরে কতগুলো উপাদান থাকবে, অনেকগুলো উপাদান থাকতে পারে। তো আমি এই উপাদানগুলোকে আবার লিস্ট নামের ট্যাগের ভিতরে ঢুকাতে হবে। তো বিষয়টা ক্লিয়ার করি, ও এল হচ্ছে মেইন ট্যাগ। এই ও এল এর ভিতরে আমাদের প্রয়োজন মতো লিস্ট ট্যাগ বসবে। প্রত্যেকটা লিস্ট ট্যাগের ভিতরে এক একটা উপাদান বসবে। যেমন ধরো আমি এখানে লিখলাম পদ্মা, PADMA, পদ্মা লিখলাম। ওকে, তাহলে পদ্মা নামে একটা লিস্ট তৈরি হবে। আমি একটু রান করে দেখো 1 দিয়ে পদ্মা। আমি কিন্তু 1 লিখিনি, তারপরে 1 এসেছে। আচ্ছা, এরপরে যদি আরেকটা লিস্ট নিই, আমি এটাকে একটু কপি করে নিই। কপি করে নিই, পেস্ট। কপি হয়নি, আচ্ছা আমি একবার দিই, কপি। ওকে ফাইন। আচ্ছা, পদ্মার জায়গায় আমি এখন লিখবো মেঘনা বা যমুনা, JAMUNA, যমুনা। আমি আরও একটা লিস্ট করি, আরও একটা উপাদান বাড়াই। এখানে দিলাম সুরমা, SURM, সুরমা। তো দেখো ব্রাউজ করলে আমাকে 1 2 3 সহকারে এই লিস্টটা দেখাচ্ছে। এটাই হচ্ছে অর্ডার লিস্ট। আচ্ছা, এখন আমি 1 2 3 কিন্তু দেইনি। এইখানে যদি আমি 100টা লিস্ট তৈরি করি, অটোমেটিকলি 1 থেকে 100 পর্যন্ত নাম্বারিং হয়ে যাবে। এবার আসো, আমরা যদি চাই যে না আমি 1 2 3 দেখতে চাই না, তাহলে এখানে ও এল যে ওপেনিং ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে লিখবো TYPE, টাইপ লিখে আমরা সমান চিহ্ন দিয়ে দুইটা ইনভার্টেড কমা দিব। দেখো এখানে যেহেতু আছে, এটা দিলে অটোমেটিক হয়ে যাবে। এইখানে আমি লিখে দিব বড় হাতের এ দিলাম। এখন যদি ব্রাউজ করাই 1 2 3 উঠে যাবে। দেখো ABC আসছে, ABC আসছে। আমি যদি এখন ইচ্ছা মতো বাড়াই, তাহলে সে তার ক্রম নিজে নিজেই বজায় রাখবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। যদি আমরা ছোট হাতের এ দেই, তাহলে ক্রমটা ABC ছোট হাতের হয়ে যাবে। দেখো, যদি রোমান সংখ্যা দিতে চাই, তাহলে টাইপের এখানে আমরা দেব শুধু আই ব্যবহার করলে এই। ওকে, আশা করি বোঝাতে পেরেছি অর্ডার লিস্ট কি। এখন যদি আমরা একটা আনঅর্ডার লিস্ট করতে চাই, কি করব? কিছুই করব না, শুধু এটাকে একটু কপি করে নেই। এটাকে একটু কপি করে নিলাম এই পর্যন্ত, পেস্ট করে দিলাম। পরিবর্তন শুধু হবে ও এল এর জায়গায় UL হবে। ও এল ছিল অর্ডার্ড লিস্ট, আর UL হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওকে ফাইন। তারপরে আমার ক্লোজিং ট্যাগটাও দিতে হবে UL। আশা করি বোঝাতে পেরেছি। এইখানে আচ্ছা, লোডশেডিং হয়ে গেছে, সমস্যা নেই। তো দেখো এইখানে ইউএল এর এইখানে যে টাইপ রয়েছে, এখন কিন্তু আমাদের টাইপ এটা কাজ করবে না, কারণ আমি তো আনঅর্ডার লিস্ট কি করে দিয়েছি, ঘোষণা করে দিয়েছি। যেহেতু আনঅর্ডার লিস্ট ঘোষণা করে দিয়েছি, সেহেতু আমার এই টাইপগুলো কাজ করবে না। এই টাইপের জায়গায় আমরা টাইপটা মুছে দেব। টাইপটা মুছে দিয়ে যদি আমি কি করাই, টাইপটা মুছে দিয়ে যদি ব্রাউজ করাই, তাহলে দেখো এই যে পদ্মা, যমুনা, সুরমা, এগুলা সামনে এক একটা করে কি চলে আসলো, এক একটা করে ডট চলে আসলো। আচ্ছা, এখন আমি যদি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এই আনঅর্ডার লিস্টের মধ্যে যদি আমি একটা টাইপ ঘোষণা করি, TYPE টাইপ, এই টাইপের মধ্যে যদি আমি সমান চিহ্ন দিয়ে কি করি, ডিস্ক লিখে সরি সার্কেল লিখে দিই, SCIRCLE, সার্কেল লিখে দিই, তাহলে দেখো এখন কিন্তু বৃত্ত চলে আসছে। টাইপের মধ্যে যদি আমি ঘোষণা করে দিই স্কোয়ার, তোমরা কিন্তু এই সার্কেল, স্কোয়ার, ডিস্ক এগুলো পাবে। এই জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি স্কোয়ার, SQUR
স্কোয়ার, SQUARE স্কোয়ার। এখন যদি রান করাই দেখো এখানে এক একটা কি বর্গ চলে আসছে। তো এই হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কীভাবে লেখা লাগে, প্রথমে অর্ডার লিস্টের জন্য OL ট্যাগ ঘোষণা করতে হবে, তার ভিতরে যতগুলো তালিকা আমার দরকার ততগুলো লিস্ট ট্যাগ নিতে হবে, লিস্ট ট্যাগের ভিতরেই মূলত আমাদের উপাদানগুলো লিখতে হবে। আর আনঅর্ডারের জন্য UL ট্যাগ ব্যবহার করতে হবে, বাকি সবগুলোই সেম সেম। ওকে, আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এবার আমরা দেখব আমাদের যে পরবর্তী বিষয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এই টেবিল। তোমরা প্রশ্ন খুললেই একটা না একটা টেবিল পাবেই পাবে, টেবিল সামনে আছে। এখন এই টেবিলটাই আমরা তৈরি করবি। আচ্ছা, টেবিল তৈরি করার জন্য আমি অলরেডি একটা ফরম্যাট এখানে রেখেছি, সেই ফরম্যাট হচ্ছে আচ্ছা এই টেবিল ফরম্যাট। এইখানে আমি একটা ব্ল্যাঙ্ক টেবিল অলরেডি রেখেছি, যেন টেবিলের মধ্যেই আমি টাইপিংটা করতে পারি। টেবিলের মধ্যে টাইপিংটা করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখো এই যে টেবিলটা আমরা দেখছি, এখানে কয়টা সারি আছে, এ হচ্ছে একটা সারি, এ হচ্ছে একটা সারি, এ হচ্ছে একটা সারি, এ হচ্ছে একটা সারি। তার মানে এখানে আমার মোট 4টা সারি আছে। আচ্ছা, 4টা সারি। কলাম কয়টা দেখো, কলাম হচ্ছে 1 2 3টা কলাম। হ্যাঁ, 3টা কলাম রয়েছে। তো একটা টেবিলের 4টা সারি এবং 3টা কলাম রয়েছে। এখন কথা হচ্ছে টেবিল তৈরি করার জন্য আমাকে ফার্স্টে একটা টেবিল নামের ট্যাগ নিতে হবে। ওকে, টেবিল নামের ট্যাগ নিতে হবে। আমি এখানে TABLE টেবিল নামের একটা ট্যাগ নিলাম। ঠিক আছে, এই টেবিল নামের ট্যাগটা ক্লোজ হবে একদম টেবিলের শেষে, একদম টেবিলের শেষে। হ্যাঁ, টেবিল নামের ট্যাগটা শেষ হবে একদম টেবিলের শেষে। TABLE। ওকে ফাইন। আচ্ছা, টেবিল ট্যাগ এখানে শুরু হবে এবং শেষ হবে একদম কাজের শেষ দিকে। এখন টেবিলের ঠিক পরে কি করতে হবে, টেবিলের ঠিক পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সারিটাকে তৈরি করা। সারি তৈরি করার জন্য আমরা কি করব, সারি তৈরি করার জন্য শুরুতেই লিখব TR ট্যাগ। TR মানে হচ্ছে টেবিল রো, TR ট্যাগ টেবিল রো। টেবিল রো শুরু এখানে আর শেষ হবে একদম শেষের দিকে, TR। ওকে, তাহলে দেখো টেবিলের পরই হচ্ছে একটা টেবিল রো। তাহলে প্রথম টেবিল রো কিন্তু তৈরি হবে। এই নিচেরগুলো কিন্তু এখনো তৈরি হবে না, এই যে এগুলো এখনো তৈরি হবে না, এগুলো বাদ হয়ে যাবে। আচ্ছা, এগুলো কিন্তু পরে তৈরি হবে, আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য একটা টেবিলে নিয়েছি। আচ্ছা, এই হচ্ছে, এগুলো পরে আসবে। একটা টেবিল র কিন্তু হয়ে গেছে। এখন টেবিল র এর মধ্যে কয়টা কলাম লাগবে এটা আমাদেরকে হিসাব করতে হবে। তো আমরা একটু দেখি, এখানে আমি 3টা কলাম যেহেতু নিয়েছি, প্রত্যেকটা কলাম হবে TD মানে টেবিল ডেটা, TD বড় হাতের হয়ে গেল, TD। ওকে, এখন TD এর মধ্যেই আমরা যা লিখা লিখবো, যেমন আমি এখানে লিখতে পারি রোল লিখলাম, এরপরে আবার TD রেখে কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে এটা কিন্তু প্রথম কাজটা হয়ে যাবে, প্রথম TR এর মধ্যে একটা কলাম হয়ে যাবে। কিন্তু আমি যদি আরো একটা কলাম চাই তাহলে সেম ভাবে আমরা কি করব, এইখান থেকে যে কাজটা করব। আচ্ছা, তো আমি এখানে কপি করে নিলাম। দেখো দ্বিতীয় কলামটাও সেম TD এর ভিতরে পড়বে। আমরা এখানে যদি চেঞ্জ করে নেম দিই, NAME নেম। ওকে ফাইন। এবার আমি চাই আরো একটা কলাম হোক, আরো একটা TD নিতে হবে। এখন এই TDর মধ্যে ধরো আমি রাখতে চাই GPA, আমি এটাকে লিখে দেব GPA। ওকে ফাইন। তাহলে দেখো প্রথম TR এর ভিতরে আমরা কয়টা ট্যাগ দিয়েছি। এখন আমরা এটা যখন খাতায় লিখবো তখন কিভাবে লিখবো, খাতায় লিখলে আমরা সাধারণত বাম দিক থেকে লেখা শুরু করি। দেখো তো বাম দিক থেকে প্রথমেই আমার এই দিক থেকে প্রথমেই কলমের সামনে কে পড়বে, টেবিল পড়বে। সুন্দর করে খাতায় লিখবো টেবিল। হ্যাঁ, সুন্দর করে খাতায় লিখবো টেবিল, এই ট্যাগটা ওপেনিং ট্যাগটা লিখবো। তারপরে কে আসবে, TR এর পরেই এই প্রথম TD, এটা শেষ হওয়ার পর দ্বিতীয় TD, এটা শেষ হওয়ার পর তৃতীয় TD, তারপরে শেষ হবে TR। ব্যাপারগুলো কিন্তু মনে রাখবে, আমি একটু পরে আবার একটা সরাসরি একটা ইয়ের মধ্যেই লিখব।
ওকে, তাহলে প্রথম সারির কাজ কিন্তু শেষ। এবার আমাদের দ্বিতীয়ত আরেকটা সারি আছে, এখানে আবারও আমি কি করব, টিআর টেবিল রো নামের ট্যাগ নিব। ওকে, এটাও কিন্তু শেষ হবে এইখানে গিয়ে। আচ্ছা, এখন আবারও আমার এখানে কি লিখতে হবে, টেবিল ডাটা। এই যে টেবিল ডাটা দিলাম। আচ্ছা, এইখানে এই বক্সের মধ্যে টেবিল ডাটা, এই বক্সের মধ্যে টেবিল ডাটা বা টিডি, এই বক্সের মধ্যে টেবিল ডাটা। এখন আমরা প্রত্যেকটা ভ্যালুকে চেঞ্জ করে নেব। যেহেতু প্রথম সারিতে আমার উপরে রুল ছিল, তাহলে এখানে একটা রুল বসবে, রুল দিলাম 1। এখানে নাম ছিল, আমি নাম দিয়ে দিলাম ANWAR। তারপরে এইখানে রু কি ছিল, রেজিস্ট্রেশন জিপিএ ছিল, আমি জিপিএ দিয়ে দিলাম 4.33। ওকে, এবার আমি সেমভাবে আরও একটা টেবিল রো তৈরি করব। তার মানে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করার পর, টেবিল ট্যাগ লেখার পর আমি যতগুলো টিআর দেব ততগুলো সারি হয়ে যাবে, আর প্রত্যেকটা সারিতে আমি যতগুলো টিডি দেব ততটা কলাম হয়ে যাবে। তো এখানে যেহেতু এই সারিটা সম্পন্ন হয়েছে, আমি এখন আবার নিব টিআর, আবার এটা শেষ হবে এখানে টিআর, আর এর ভিতরে আবারও টিডি। তাহলে এই ব্যাপারটা কি, আমাকে যদি 100টা সারি করতে বলে, প্রত্যেকটা সারিতে কিন্তু টিডি আসবে। তো এটা যেহেতু উপরে রুলটা ছিল 1, এখন রুলটা হবে 2, রুলটা 2। আর উপরে নাম ছিল একটা, এখন একটা নতুন নাম দিয়ে দিলাম সাগর। সাগর দিয়ে দিলাম। তারপরে এইখানে ছিল জিপিএ, আমি এইখানে জিপিএ দিলাম 5। সেমভাবে আমি এখন আরেকটা টিয়ার তৈরি করব। তো আমরা যখন খাতায় লিখবো তখন তো আমাদের এই দাগগুলো, এই কলাম, এই বর্ডারগুলো থাকবে না, তখন আমাদেরকে একটু সিরিয়াল করে লিখতে হবে এবং কাইন্ডলি এটা মাথায় নিয়ে তারপরে লিখতে হবে। ওকে, আরও একটা টিয়ার দিলাম। আশা করি ইতিমধ্যে তোমরা ব্যাপারটা বুঝে গেছে। এবার এখানে টিডি, এখানে টিডি, এখানে টিডি। তাহলে প্রত্যেকটা সারির জন্য টিআর, আর টিআরের মধ্যে কতটা কলাম দিবে ততটা টিডি। ওই টিডির মধ্যেই আমরা যা লিখার তা লিখব, এবং যখন এটা ব্রাউজ করাবো তখন সুন্দর একটা টেবিল সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, এখানে আবার টি আর ক্লোজ হয়ে যাবে। ওকে, এ হচ্ছে আমাদের টেবিল লেখার যে কি রয়েছে, কোড রয়েছে, এই কোড। ওকে, আমরা আরেকটা কাজ করব, এটা হচ্ছে টেবিলের মধ্যে ওপেনিং ট্যাগের মধ্যে বর্ডার দিয়ে দিব। বর্ডার না দিলে আমাদের এই দাগগুলো আসবে না। BORDER, বর্ডার, বর্ডার, তারপরে সমান দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে 1 দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। ওকে, ফাইন। এই কাজটাই এখন যদি আমরা আমাদের ওই ওয়েবসাইটে করি, এর মধ্যে কোথায় ফার্স্ট টাইম এটার মধ্যে করি, এটার মধ্যে করি, তাহলে আমরা সুন্দর একটা টেবিল দেখতে পাবো। ওকে, আমরা এই কাজটাও করি, যেটা আমরা টেবিলে বুঝিয়ে এটা এখন আমরা এইখানে করব। আমি একটু ফাস্ট করব, তোমরা এটা একটু ভালোভাবে নজর দিবি। ওকে, ফাইন। তাহলে আমি একটা টেবিল ট্যাগ তৈরি করে নিচ্ছি, TABLE, টেবিল, বর্ডার দিয়ে দিলাম BORDER, বর্ডার দিয়ে সমান ইনভার্টেড কমা ভিতরে দিয়ে দিলাম 1। এবার আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে টেবিল ট্যাগ ক্লোজিংটা চলে এসেছে। টেবিলের ভিতরে আমি এখন ফার্স্ট টেবিল রো নেব। ফার্স্ট টেবিল রো, কনিক ব্র্যাকেট, ট্যাগ কীভাবে লেখা লাগে আশা করি আর তোমাদের ভুল হবে না যদি বুঝে থাকো। ওকে, আচ্ছা, এখন এটাকে আমি পিস করে নিই। যে মনে মনে আছে তো, শুরুতেই টিআর এবং শেষে টিআর। এই টিআর এর ভিতরেই যতগুলো কলাম দিব ততগুলো টিডি বসবে। তো প্রথম টিডিতে কি বসবে, আমি একটু লিখে নিই। প্রথম টিডিতে বসবে রোল, ROLL, রোল। তারপর আমি এটা একটু কপি করে নিই, নিলাম কপি করে। এবার এখানে পেস্ট, এই টিডির মধ্যে হবে নেম,
নেম, তারপরে আবার টিডি, এইখানে হবে জিপিএ। ওকে, এবার আমরা একটু এটাকে ব্রাউজ করে দেখি। টেবিলের প্রথম সারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো রোল নেম জিপিএ। তো এটা যেহেতু হেডিং, এই জন্য অনেক ক্ষেত্রে কি হয়, টিডি এর পরিবর্তে টিএইচও ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবে তোমরা। টিডি এর পরিবর্তে টিএইচ দিলে এই হেডিংটা কি হবে, শুধু একটু গাঢ় হয়ে ভেসে উঠবে। ওকে, আমি এই সারিটাকে একটু কপি করে নিই। ওকে, কপি করে নিলাম। এবার আমরা এই সারিটাকে আবার পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে যেহেতু প্রথমে রুল, তাহলে রুলের ঘরে আমি রোল নাম্বার দেব, রোল নাম্বার 1। তারপরে হচ্ছে নাম, নাম দেওয়ার পরে এখানে দিলাম প্রথম নাম ANWAR, আনোয়ার। তারপরে হচ্ছে জিপিএ, জিপিএর ঘরে আমি দিলাম 4.33। আচ্ছা, তাহলে 2 নাম্বার সারির কাজ শেষ। এবার আমি আরও একটা সারি নেব, এই সারির মধ্যে দেব রোল নাম্বার 2, 2-এর পরে নাম দেব যে কোনো নাম, SHAGOR, সাগর। সাগরের জিপিএ দিয়েছিলাম কত, সাগরের জিপিএ দিয়েছিলাম 5। এভাবে আমরা চাইলে আরও অনেকগুলো টিআর যোগ করে নিতে পারবো। তবে টেবিলের আরও বিশেষ কিছু কাজ আছে যা এখন আসলেই করানো সম্ভব না, ভিডিও ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের টেবিলের কাজ, আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা যেই ট্যাগগুলো দেখেছি, এগুলি সব থেকে গুরুত্বপূর্ণ ট্যাগ। তুমি এই ট্যাগগুলো এবং যে টেবিল তৈরি করেছি, লিস্ট তৈরি করেছি, তারপরে লেখার উপর বা সেন্টেন্সের উপর আমরা বেশ কিছু কাজ করেছি। তো এই ব্যাপারগুলা যদি ভালো শিখে নাও, তাহলে তোমার 70 থেকে 80% সিকিউর মধ্যে লেখার জন্য একটা সুবিধা তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামোটা বোঝানোর জন্য আমি একটু চলে যাই আমার তৈরি করা একটা ওয়েবসাইটে। সেটা হচ্ছে, প্রথমেই আমরা ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে জেনে নিই। ওয়েবসাইটের কাঠামো হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে ট্রি, আরেকটা হচ্ছে লিনিয়ার, এবং 4 নম্বরটা হচ্ছে হাইব্রিড। তো প্রথমে আমরা একটু নেটওয়ার্কটা দেখে নিই, নেটওয়ার্কটা বুঝলে বাকিগুলো বোঝা সহজ হয়ে যাবে। তো নেটওয়ার্ক নামের আমি একটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করে রেখেছি। দেখো, এটা হচ্ছে নেটওয়ার্ক নামের যে ওয়েবসাইট রয়েছে তার প্রথম পেজ বা হোম পেজ। এখানে এটা আমি সাজিয়ে রেখেছি। দেখো, এইচএসসি আইসিটি বইয়ের অধ্যায়গুলো, যে লেখাটা দৌড়াদৌড়ি করছে, অধ্যায়গুলো দেখতে নিচের ছবিতে ক্লিক করো। আমি কিন্তু এই ছবিটাতে একটা কি করেছি, লিঙ্ক রেখেছি। এখন এটাতে ক্লিক করলে সাথে সাথে পরবর্তী পেজ আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই পেজটাতে দেখো আমার আইসিটি বইয়ের যে 6টা অধ্যায় সেটা সাজানো আছে। এখন তুমি এখান থেকে কি করতে পারবে, যে কোনো চ্যাপ্টারে যেতে পারবে। তোমার আগ্রহ, তুমি 4র্থ চ্যাপ্টার দেখবে, 4র্থ চ্যাপ্টারে ক্লিক করলে তোমাকে 4 নম্বর চ্যাপ্টারে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, খেয়াল করো, এখানে অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, ঠিক তার নিচে এই বিষয়বস্তু পৃষ্ঠা, এগুলো কি করছে, রান করছে, উপরের দিকে উঠছে। আচ্ছা, এখন এটাকে নেটওয়ার্ক ওয়েব কাঠামো কেন বলা হয়েছে, খেয়াল করো, আমার এই ওয়েবসাইটটা 8টা পেজ নিয়ে গঠিত। এখন এটা হচ্ছে, যেটা এখন স্ক্রিনে আছে, এটা হচ্ছে একটা পেজ, বাকি রইল 7টা। উপরে দেখো হোম পেজ, ইন্ডেক্স পেজ, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, এই নামের 7টা বাটন রয়েছে। তার মানে আমি এই 4 নাম্বার পেজ থেকে বাকি 7টা পেজের যে কোনো একটা দিয়ে যেতে পারবো, যে কোনো একটা, এনিওয়ান। গেলাম আমি 6 নাম্বারে। এখন 6 নাম্বারে যাওয়ার পরে দেখো, 6 নাম্বার থেকে আবার বাকিগুলোতে ফেরারও রাস্তা রেখেছি। যেমন হোম পেজে যেতে পারি, ইন্ডেক্সে যেতে পারি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। তুমি চাও চ্যাপ্টার 1-এ যাবে, ওকে, চ্যাপ্টার 1-এ ক্লিক করো। এবার চ্যাপ্টার 1 থেকে দেখো আমি চ্যাপ্টার 1-এ চলে এসেছি। এখন উপরে আবার দেখো যে বাটনগুলো ছিল, এখানে চ্যাপ্টার 1 তো নেই, আমরা চ্যাপ্টার 1-এ আছি। হোম পেজ, ইন্ডেক্স পেজ, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6। এখন এটার নাম তাহলে নেটওয়ার্ক কাঠামো কেন, কারণ এখানে প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে যাওয়া যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, এবার নেটওয়ার্ক কাঠামো থেকে একটু বের হয়ে আমরা চলে যাব ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো একটু বের হয়ে যায়। ট্রি 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 ট্রি, এই হচ্ছে এক্সপ্লেইন ট্রি নামের ওয়েবসাইট। ওকে, এখানে আমি ঢুকবো,
প্রথমেই ইন্ডেক্সের মধ্যে ঢুকছি, ইন্ডেক্সে হচ্ছে এটা হোম পেজ। তো আমি এটাকে একটু রান করাই, দেখো সরি ব্রাউজ করাই। আচ্ছা দেখো, ব্রাউজ করার পরে এইখানে আমার হোম পেজটা চলে আসছে, এটা হচ্ছে আমার হোম পেজ। এখন হোম পেজের মধ্যে কি কি আছে দেখো, আমাদের সম্পর্ক, সেবাসমূহ, তারপরে কোর্সসমূহ, তারপরে ব্লগ নিউজ, তারপরে যোগাযোগ। এখানে আমার মোট 5টা বাটন দেওয়া আছে। আমি যদি 5টা বাটনের যে কোনো একটাতে ক্লিক করি, দেখো আমাদের সম্পর্ক, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের সম্পর্ক যে পেজ, এই পেজের ভিতরে যা যা লেখা আছে তার মধ্যে আবার এইখানে দেখো আমাদের লক্ষ্য নামের আরও একটা বাটন রয়েছে। তারপর আমাদের শেখার, সহজ শেখার পদ্ধতি, তারপরে হচ্ছে মোবাইল বান্ধব বান্ধব শিক্ষা, এই সবগুলি আবার এক একটা কি, এক একটা লিঙ্ক। আমি যদি এখানে ক্লিক করি আমাকে, আচ্ছা এখানে লিঙ্কগুলো আসলে অ্যাড হয়নি, আমি দুঃখিত। আচ্ছা আমি একটু কি করছি, এই যে এখান থেকেও কিন্তু আমরা ওইখানে যেতে পারি, প্রথম ইয়েতে যেতে পারি, আবার এখান থেকে হোম পেজে ফিরে যেতে পারি, লিঙ্ক করা আছে। ওকে, সেবা সমূহতে যদি ক্লিক করি তাহলে দেখো সেবা সমূহতে ওয়েব ডিজাইন, তারপরে এই যে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এইখানে আরও 3টা বাটন আছে। আমি এই 3টা বাটনে ক্লিক করলে এটাতে আমাকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আমি যদি আবার পূর্বের পেজে ফিরে যেতে চাই, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এর ভিতরে নিয়ে যাবে। একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, আমার হোম পেজের মধ্যে মূলত কয়টা বাটন ছিল দেখো, 5টা বাটন ছিল। আবার এই বাটনগুলোর ভিতরেও ওয়েব পেজ রয়েছে। এখন এই বাটনে ঢোকার পর কিন্তু আমি এই বাটনে যেগুলো আছে সেগুলোতে ঢুকতে পারছি, কিন্তু চাইলেই এই আমাদের সম্পর্কে নামের যে বাটন রয়েছে এই বাটন থেকে সেবাসমূহের ভিতরে যে পেজগুলো রয়েছে সেখানে যেতে পারছি না। এটা হচ্ছে আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা। তাহলে নেটওয়ার্ক ওয়েব কাঠামোর সাথে এই কাঠামোটার পার্থক্যটা কি? নেটওয়ার্ক মানে হচ্ছে প্রত্যেকটা পেজ একটা আরেকটার সাথে সংযুক্ত থাকবে। যেমন আমার আগের পেজটা ছিল 8টা পেজ নিয়ে একটা ওয়েবসাইট, এই জন্য একটা থেকে বাকি 7টাতে যাওয়া যেত। কিন্তু এখানে খেয়াল করো, আমরা যদি একটু ভালোভাবে তাকাই ইন্ডেক্সের মধ্যে, এটা নিজে একটা পেজ। এখন এই যে আমাদের সম্পর্ক, সেবাসমূহ, এখানে মোট আছে 5টা পেজ, আবার 5টা পেজের প্রত্যেকটিতে আছে আরও 3টা করে পেজ। ওই 3টা করে হলে 3 5 মোট 15টি পেজ রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা যে কোনো একটাতে ঢুকলে বাকি ভিতরে থাকা 3টাতে ঢুকতে পারি, কিন্তু এই 3টার বাইরে বাকি যে আরও 12টি পেজ রয়েছে তাদের মধ্যে আমরা কি করতে পারি না, ঢুকতে পারি না। এটাই হচ্ছে মূলত ট্রি, অর্থাৎ একটার সাথে 3টা লাগানো, বাকি একটার সাথে 3টা লাগানো, বাকি একটার সাথে 3টা লাগানো, একটা থেকে যে কোনোটাই চাইলেই যাওয়া যাচ্ছে না। আচ্ছা, এরপরে আরও একটা ওয়েব কাঠামো হচ্ছে, একটু বের হই, লিনিয়ার। এখন লিনিয়ার কি? লিনিয়ারের জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি, লিনিয়ার নামের। এখানে ঢুকলাম, এটা হচ্ছে হোম পেজ। এটা হচ্ছে আমার আগের যে প্রথমেই যে ওয়েব কাঠামোটা দেখেছি তার সাথে কিছুটা মিল পাওয়া যাবে। দেখো এটা হোম পেজ, আমি বইয়ের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ইন্ডেক্স পেজে চলে আসছি। এখন আমার ইচ্ছা মতো আমি যদি চ্যাপ্টার 1-এ ক্লিক করি, দেখো চ্যাপ্টার 1-এ কি আসবে এটা তোমরা আগেই জানো, তবে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এইখানে বাটনগুলোতে ক্লিক করো, সরি বাটনগুলোতে একটু মনোযোগ দাও। দেখো এখানে 3টা বাটন রয়েছে, হোম পেজ, ইন্ডেক্স পেজ, নেক্সট। এখন নেক্সট অর্থ কি? আমি 1 নাম্বার পেজে আসি, চাইলে নেক্সটে ক্লিক করে 2 নাম্বার পেজে যেতে পারবো, কিন্তু চাইলে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার পেজে যেতে পারবো না। ওকে, নেক্সটে ক্লিক করলাম, দেখি নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাকে 2 নাম্বার চ্যাপ্টারে নিয়ে আসা হয়েছে। এখন 2 নাম্বার চ্যাপ্টার থেকে আমি যদি নেক্সটে ক্লিক করি 3-এ যাব, আর প্রিভিয়াসে ক্লিক করি 1-এ আসবো। আচ্ছা, 5 বা 4 বা 6-এ কিন্তু যেতে পারবো না। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাকে 3 নাম্বার পেজে নিয়ে যাওয়া হয়েছে। 3 নাম্বার পেজ থেকে আমি নেক্সটে ক্লিক করে 4-এ যেতে পারবো, প্রিভিয়াসে ক্লিক করলে 2-এ আসতে পারবো, কিন্তু আমি চাইলেই 1 নাম্বার পেজে আসতে পারবো না, কারণ প্রিভিয়াস মানে একটা পেজ এগিয়ে, আর নেক্সট মানে আরেকটা পেজ পিছিয়ে। এখন আমি চাইলে 4 নাম্বারে যেতে পারবো, কিন্তু 5 বা 6-এ যেতে পারবো না। তো এখানে আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা পেজ তার পূর্বের পেজ এবং তার পরের পেজের সাথে কানেক্টেড, কিন্তু এর আগে বা এর পরে যদি কোনো পেজ থাকে সেখানে আমরা যেতে পারবো না। এটাকেই বলা হয় লিনিয়ার ওয়েব সাইট কাঠামো। সর্বশেষটা হচ্ছে হাইব্রিড। এখন হাইব্রিড মানে কি? হাইব্রিড মানে সবগুলোর সংমিশ্রণ। তো সবগুলোর সংমিশ্রণে যেই ওয়েবসাইট কাঠামো তৈরি হয় সেটা হচ্ছে হাইব্রিড। তো আশা করি হাইব্রিডটা তোমরা ইজিলি বুঝতে পারবে। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস।
তোমরা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ দেখার পরে যদি চেষ্টা করো তোমাদের মেইন বই বা সৃজনশীল প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করতে, তাহলে তোমরা এখান থেকে অনেক ভালো একটা সাপোর্ট পাবে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝবে। ওয়েবসাইট কাঠামো এটাও গুরুত্বপূর্ণ একটা টপিকস, এই টপিকস থেকেও প্রশ্ন আসে, অনেকগুলো প্রশ্ন এসেছে। তো এখন এদের মধ্যে সবথেকে সুবিধাজনক কোনটা? সবথেকে সুবিধাজনক হচ্ছে দুইটাকে রাখতে পারি। একটা হচ্ছে নেটওয়ার্কিং, কারণ এখানে যে কোনোটায় যাওয়া যায়, আর আরেকটা হচ্ছে হাইব্রিড, কারণ হাইব্রিডে নেটওয়ার্কিংও থাকে, আবার লিনিয়ারও থাকে, আবার হায়ারার্কিক্যাল বা ট্রিও থাকে। তো প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু বিশেষত্ব রয়েছে, তার মধ্যেও আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দিব নেটওয়ার্কিং ওয়েবসাইট কাঠামোকে। তো তোমরা আশা করি এই ভিডিওটি দেখে কিছু হলে বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।